দেখুন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 5ই আগস্ট কি করছিলেন, কি ভাবছিলেন তা জানা অত্যন্ত জরুরি। এটা জানতে যে কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হঠাৎ করে সেনাবাহিনীকে বিভিন্ন জায়গার প্রহরা থেকে বা ডিউটি থেকে সরিয়ে নিলেন, কিন্তু পুলিশ বাহিনী দুপুর কিংবা বিকাল পর্যন্ত এই ঘটনাগুলো জানতে পারল না। এটা জানা জরুরি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই কি ছিলেন শেখ হাসিনাকে ভারত পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার পেছনে, নাকি অন্য কেউ অন্য কোনোভাবে শেখ হাসিনাকে ভারত পাঠানোর ব্যবস্থা করে দিলেন। এবং আমার জন্য এই মেজর জেনারেল এলাহি আকবরের এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণেও যে প্রথম আলো, বিজনেস স্ট্যান্ডার্ড সহ কিছু পত্রিকা যে একটা গল্প সেই 5ই আগস্টের পর থেকে চালু করেছে যে 5ই আগস্ট সকালবেলা নাকি 3 বাহিনী প্রধান শেখ হাসিনার কাছে যান, পুলিশ বাহিনী প্রধানও সেখানে উপস্থিত ছিলেন, মানে আইজিও উপস্থিত ছিলেন, এবং শেখ হাসিনা তাদেরকে ধমকে বলেন যে পুলিশ তো খুব ভালো কাজ করছে, তোমরা কিছু করতে পারছো না কেন। সেই গল্পটি যে আসলে কোনো সূত্রের উপর প্রতিষ্ঠিত নয়, এরকম কোনো বৈঠক যে হয়নি, সেটা যে আমি নানা সূত্রে পুলিশ বাহিনীর নানা কর্মকর্তা গণভবনে তখন উপস্থিত প্রধানমন্ত্রীর বিভিন্ন ব্যক্তিগত কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যে জানতে পারছিলাম, এই সবগুলো বিষয়ের সূত্র মেলানোর জন্য মেজর জেনারেল এলাহি আকবরের এই বক্তব্যটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মেজর জেনারেল ফজলে এলাহি আকবর সরাসরি বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 4 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 5ই আগস্ট তখন মাত্র শুরু হয়েছে, মধ্যরাত পেরিয়েছে, রাত 12টা 20-এ তাকে বলেন যে 5ই আগস্ট সকাল 10টায় তিনি যেন সেনাপ্রধানের বাড়িতে তার সঙ্গে দেখা করেন, জরুরি কথা আছে। তার মানে সেনাপ্রধান একটা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন 4 তারিখ রাত 12টার পরে। এই সময়টির সাথে আমি যদি আমার সূত্রের বরাতের বিভিন্ন কথা মেলাই তাহলে জানতে অসুবিধা হয় না যে 4 আগস্ট রাতে কিন্তু মাঝরাত পর্যন্ত গণভবনে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয় বাংলাদেশের বাহিনীগুলোর প্রধান, পুলিশ প্রধান, গোয়েন্দা বাহিনীগুলোর প্রধান, এদের মধ্যে 5 তারিখ মার্চ টু ঢাকা কর্মসূচি কিভাবে প্রতিহত করা যাবে এ বিষয়ে। আমার এই বৈঠকটি নিয়ে বরাবরের আগ্রহ। আমি অনেককে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি সেনাপ্রধান সেই বৈঠকে কি বলেছিলেন, কি করেছিলেন, এই কারণে যে 3 তারিখ যখন সেনা দরবারে সেনা কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তারা আর সরকারের সিদ্ধান্ত মেনে আন্দোলন প্রতিহত করতে কাজ করবেন না, এবং সেনাপ্রধান গান গেয়ে বসেন যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, কিংবা আরেকটু কাদালে উড়াল দেব আকাশে, তখন বুঝতে বাকি থাকে না যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শেখ হাসিনা সরকারের নির্দেশে তারা আর কোনো পদক্ষেপ নেবে না আন্দোলন দমন করতে বা আন্দোলন প্রতিহত করতে। আমার বিস্ময় কাটে না তাই যে সেনাবাহিনী সমর্থন উঠিয়ে নিয়েছে এটা জানার পরেও কি করে আন্দোলন দমন করা যাবে ভাবছিলেন, এবং কেন তারা বুঝতে পারছিলেন না যে সেনাবাহিনীর সমর্থন উঠে যাওয়ার পর আর ক্ষমতায় থাকা সম্ভব হবে না। এই বিষয়ে আমি নানা জনকে প্রশ্ন করে করে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সেনাবাহিনী একদিকে দরবারে যেমন এই কথা বলেছেন, তেমনি ততদিনে তেমনি সে সময়টায় শেখ হাসিনা সরকার যেহেতু ভীষণ বিপর্যস্ত বিধ্বস্ত বোধ করছেন রাজপথে এত রক্তক্ষরণের ফলে, এবং কেন রক্তক্ষরণ কমিয়ে এনে আন্দোলন দমন করা যাচ্ছে না এটাই মুখ্য লক্ষ্য হয়ে উঠেছে, তখন শেখ হাসিনা সরকারের সঙ্গে বা শেখ হাসিনার সঙ্গে যদি বলি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মতামতে কোনো বিভেদ ঘটে না। তারা যখন একসঙ্গে বৈঠক করেন, অনেকে অবশ্য বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং শেখ হাসিনা মাঝে মাঝে একক বৈঠকেও বসেছেন, যেরকম একটি বৈঠক এমনকি 4 তারিখ অন্য বাহিনীর প্রধান, সেনা গোয়েন্দা সংস্থার ব্যক্তিবর্গ, জাতীয় নিরাপত্তা সংস্থার ব্যক্তিবর্গ, পুলিশ এবং পুলিশ গোয়েন্দা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসার আগেও শুধুমাত্র সেনা প্রধান এবং শেখ হাসিনার মধ্যে অনুষ্ঠিত হয়। সেটির কথা কেউ পরিষ্কার করে বলতে না পারলেও প্রকাশ্য বৈঠক, মানে যে বৈঠকে অন্য অংশগ্রহণকারীরাও ছিলেন, তারা বারবারই বলছিলেন যে সেনা প্রধানও তখন বলছিলেন যে সরকারের মতোই তারাও আন্দোলন দমনে নিয়ন্ত্রণে নিয়ে আসতে প্রতিহত করতে প্রস্তুত, কিন্তু রক্তক্ষরণ কমিয়ে আনতে চান সকলেই, কাজেই সেখানে কোনো মতভেদের জায়গা ছিল না। সেনা প্রধান 4 তারিখ মধ্যরাত পর্যন্ত যে বৈঠকটি অনুষ্ঠিত হয় গণভবনে, আমি একাধিক সূত্রের বরাতে আলাদা আলাদা করে জেনেছি সেনাপ্রধান সেখানে নিজে
গিয়ে নিজের ডায়েরি বের করে নোট নিয়েছেন যে ঢাকার সবচেয়ে স্পর্শকাতর প্রবেশ মুখ কোনগুলো, এবং সেই স্পর্শকাতর প্রবেশ মুখগুলোতে যাতে তিনি তার যে সীমিত সংখ্যক সেনা সদস্য আছে সবচেয়ে স্পর্শকাতর প্রবেশ মুখগুলো যাতে তার সীমিত সংখ্যক সেনা সদস্য দিয়ে তিনি কভার করতে পারেন বা তিনি প্রতিরক্ষা করতে পারেন, যাতে মার্চ টু ঢাকা কর্মসূচিতে ঢাকার বাইরে থেকে, ঢাকার আশপাশ থেকে ছাত্র জনতা প্রবেশ করতে না পারে তার পরিকল্পনা মতো। এবং তিনি নিজে ওই বৈঠকে নেতৃত্ব দিয়ে কোন কোন মুখ, কোন কোন বাহিনী, মানে কোনটি র্যাব, কোনটি পুলিশ প্রহরা থাকবে, কোথায় কোথায় সেনাবাহিনীর কয় স্তর পরে পুলিশ দাঁড়াবে, এই প্রত্যেকটি জিনিস তিনি ঠিক করেন। এবং আমি একাধিক সূত্রের বরাতে জানতে পেরেছি সাধারণত এ ধরনের ডিটেইলস বা এই ধরনের বর্ণনা একাধিক ব্যক্তির পক্ষে বানিয়ে বলা প্রায় অসম্ভব। বৈঠকটি শেষ হয় এমন একটি আমেজ নিয়ে বা এমন একটি আলাপে যে যদি মার্চ টু ঢাকা কর্মসূচিতে ছাত্র জনতাকে ঢাকা অভিমুখে আসা ঠেকিয়ে দেওয়া যায় তাহলে এরপর আসলে এই আন্দোলন ঝিমিয়ে পড়বে। এর সঙ্গে আমি যখন আমার ভারতের সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলি এবং যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে, ভারতের সেনাবাহিনীর সঙ্গে কিংবা সেনা গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন, তারা আমাকে বলেন এ কারণেই ভারতের ভেতরেও এমনকি 5 তারিখ পর্যন্ত তারা বুঝতে পারছিলেন শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, যেটা এমনকি বিবিসি বাংলায় শুভজ্যোতি ঘোষের লেখা প্রতিবেদনটি এবারের 5ই আগস্টে পড়লেও আপনাদের কাছে পরিষ্কার হবে যে ভারতের শীর্ষ রাজনীতিকরা, মানে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তারা বুঝতে পারছিলেন যে শেখ হাসিনা বড় ধরনের সংকটে পড়েছেন, কিন্তু তারা এটাও ভাবছিলেন যে শেখ হাসিনা এই সংকটও 5 তারিখটি কাটিয়ে ফেলতে পারলেই কাটিয়ে ফেলতে পারবেন, মানে তিনি সার্ভাইভ করে যাবেন। এবং ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাপ্রধানের, মানে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশ সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ ছিল সে সময়টায়। মেজর জেনারেল কথা বলেন, কিন্তু 10:30টার আগে 10টায় মেজর জেনারেল আকবর সেনাপ্রধানের দাওয়াতে তার বাড়িতে যাওয়ার আগে সেনাপ্রধান কোথায় ছিলেন? আমি আপনাদের বললাম যে প্রথম আলো বিজনেস স্ট্যান্ডার্ড যে লেখে যে 5 তারিখ সকালে আইজি সহ 3 বাহিনী প্রধানের একটা বৈঠক হলো শেখ হাসিনার বাড়িতে, মানে গণভবনে, সেই তথ্যের কোনো ভিত্তি পাওয়া যায় না, কারণ পুলিশ সকাল 11টা পর্যন্ত সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় যে লক্ষ্য রাখছিল এবং ঢাকা শহরের প্রবেশ মুখগুলোর অবস্থা কি সে বিষয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে বসে যে খবর রাখছিলেন, তারা প্রত্যেকেই নিশ্চিন্ত বোধ করছিলেন যে সকাল 11টা পর্যন্ত, 11টা একটা গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠবে, সেই সময়টা মনে রাখা জরুরি। 11টা পর্যন্ত কোনো প্রবেশ মুখ দিয়ে ঢাকায় ছাত্র জনতা প্রবেশ করতে পারেনি। গণভবন কর্মকর্তারা, এমনকি আপনারা নিশ্চয়ই শুনেছেন যত কথা নবনীতা চৌধুরীর সাথে অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী সেনাপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চলে গেছেন, কিন্তু তখনও তারা জানতেন না সেনাপ্রধান সেদিন কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বরং প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তারা তখন প্রস্তুত হচ্ছিলেন, শেখা ধরে বারবার যে কথা বলছিলেন যে প্রয়োজনে তিনি পদত্যাগ করবেন, তিনি পদত্যাগ করে ফেলতে চান। কর্মকর্তারা ধারণা করছিলেন তিনি পদত্যাগ করতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সেজন্য গাড়ি প্রস্তুত ছিল, কর্মকর্তারা প্রস্তুত ছিলেন। অন্যদিকে বিটিভির কর্মকর্তা যন্ত্রপাতি উপস্থিত হয়েছিল গণভবনে এ কারণে যে শেখ হাসিনা বঙ্গভবনে যাওয়ার আগে একটা ভাষণ রেকর্ড করে যেতে চাইছিলেন জাতির উদ্দেশ্যে, যে কারণে সে সময় শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা, প্রেস কর্মকর্তা এবং গণভবনের অন্যান্য ব্যক্তির মধ্যে গণভবনে উপস্থিত রাজনৈতিক যে কজন ব্যক্তি ছিলেন তাদের মধ্যে এ ধারণা একেবারে স্পষ্ট হয় যে শেখ হাসিনা পদত্যাগ করতে বঙ্গভবনের দিকে যেতে এখন দৃঢ় প্রতিজ্ঞ এবং যাওয়ার আগে তিনি ভাষণ দিয়ে যেতে চাইছেন। কিন্তু সেনা প্রধানের সঙ্গে শেখ হাসিনার কি আলাপ হয়েছে গণভবন সূত্রে সেটা জানা যায় না। কিন্তু সেনা প্রধান 10টায় ফজলে হেলাই আকবরের সাথে বৈঠকের আগে যে শেখ হাসিনাকে বলে যান নাই যে তাকে দেশ ছাড়তে হবে এবং তিনি আসলে ঢাকার প্রবেশ মুখগুলো পাহারায় আর তার সেনা সদস্যদের রাখবেন না, হঠাৎ তুলে নেবেন, সেটা যে হতেই পারে না তা
তার প্রমাণ তিনি মেজর জেনারেল ফজলে এলাহি আকবরকে যেমন বলেন না 5ই আগস্টই সেই দিন যেদিন গণভবন থেকে সেনা প্রহরা উঠিয়ে নেওয়া হবে, শেখ হাসিনা চলে যাবেন এবং সেনা প্রহরা উঠিয়ে নেওয়ার পর ছাত্র জনতা গিয়ে গণভবন আক্রমণ করবে, ঠিক তেমনি তিনি কিন্তু এটাও বলেন না যে এই পরামর্শ তিনি এরই মধ্যে শেখ হাসিনাকে দিয়ে এসেছেন, বরং তিনি বলেন 10:30টায় তার ফোন কল আছে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে। এখন ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে তখন কি কথা হলো সেনাপ্রধানের, সেটা জানার কৌতূহল যেমন আরো বেড়ে গেল এ কারণে যে মেজর জেনারেল ফজলে এলাহি আকবরও সেনাপ্রধানের অনুরোধ সত্ত্বেও, তার মানে সেনাপ্রধান কিন্তু কিছু লুকোছাপা করছিলেন না পরিস্থিতি প্রসঙ্গে মেজর জেনারেল আকবরের সঙ্গে, অনুরোধ সত্ত্বেও মেজর জেনারেল আকবর ওই কথোপকথন শুনতে থাকলেন না, তিনি বেরিয়ে গেলেন সেনাপ্রধানের দফতর থেকে। আমার বিশেষ আগ্রহ ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কি কথা হচ্ছিল, কারণ আগের কদিনও নাকি তাদের কথা হচ্ছিল। সেদিন 10:30টায় তার সঙ্গে কথা হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে, এবং ঠিক 11টার আগে ঢাকা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ, যেই প্রবেশ মুখের দায়িত্ব চেয়ে এবং আলোচনা করে 4 আগস্ট রাতে সেনাপ্রধান তার সেনা সদস্যদের জন্য নিলেন, সেই উত্তরা দিয়ে ঢোকবার প্রবেশ মুখটি থেকে সেনা সদস্যরা সরে দাঁড়ালো এবং মানুষের ঢল আসতে থাকলো। সেই ভিডিও যখন সারা বাংলাদেশে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়লো, তখন ক্রমাগত নানা পাড়া থেকে লোকজন, একদিকে সংগঠিত আন্দোলনকারীরা, অন্যদিকে সাধারণ মানুষ এই মিছিলে যোগ দিতে থাকলো এবং এই মিছিল এগিয়ে আসতে থাকলো মহাখালীর দিকে, গণভবনের দিকে। এই ঘটনা আমি যেসব পুলিশ কর্মকর্তাদের বরাতে শুনেছি, তারা বলেছেন যে ওই উত্তরা দিয়ে প্রবেশ কয়েকশো লোকের প্রথম এবং সেটাকে হাজারে পরিণত হতে দেখা, তাতেই বোঝা যাওয়া শুরু হলো যে কোনোভাবেই আর গণভবনে শেষ বাহিনী কাছ থেকে নানা জায়গা থেকে ওয়্যারলেসে খবর আসতে থাকে যে সেনাবাহিনী সরে দাঁড়াচ্ছে, সেনাবাহিনী কোথাও ছাত্র জনতাকে ঠেকাতে কাজ করছে।